তো আসুন বিজেন্দা, যদি একটু গান টান করেন, একটু কথা বলেন, খুবই আনন্দ পাবো। নিশ্চিত। আজকে কি বার বলো তো? আজ তারিখ 29 অক্টোবর। তার মানে পুজো কতদিন কেটে গেল? কেটে গেল না? তা মন্দ না। বাহ, খুব সুন্দর। তা আমি তো আমি প্রায় দিন 8-10 হয়ে গেল এসে গেছি। বেশি হয়ে গেছে। বেশ ভালো কথা। এখানকার ঠাকুরও দেখেছি, পুজো দেখেছি, বেশ ভালো লেগেছে। গানও দু এক জায়গায় গেয়েছি। আচ্ছা নিশিত, এই বাড়িটির নাম বড় অদ্ভুত নাম, নাম ডকস্টেন। ডকস্টেন অনেক ইতিহাস নাকি বড়? এই বড় ইতিহাস, সে বলে আর আপনাকে বোর করবো না। না, পাতিয়ালায় আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল গেমস হচ্ছিল, তখন আমি ওখানে স্কোরার ছিলাম ওয়েট লিফটিং ইভেন্টে। তখন হঠাৎ অ্যাক্সিডেন্টালি একটা ছেলে, বোম্বের ছেলে, 200 স্ন্যাচ বলে একটা ফিট আছে, করতে গিয়ে ওটা ওয়েটটা রাখতে না পেরে পড়ে যায় ওর ঘাড়ের উপর, ব্যালেন্সটা ঠিক রাখতে পারে, এবং সেই ওয়েটটা ওর বাঁ হাতের উপর পড়ে। ফলে একটা আঙুল, মানে দ্বিতীয় আঙুলটা বাঁ হাতের ছিটকে, একটা কড়াতে ছিটকে বেরিয়েই যায়, আর একটা খুব থেঁতলে গেছিল। আর আমি প্রথমে এক গজ দূরে বসেছিল, পিচকিরির মতন ফিনকি দিয়ে সেই রক্ত আমার জামায়, ব্লেজারে, টাইতে লেগে গেল। আর কি করব আমি, কয়েক সেকেন্ডের মধ্যে কি করব হতভম্ব হয়ে গেলে বুঝতে না পেরে আমি হঠাৎ করলাম কি, আমার গলার টাইটা খুলে ওর প্রেশার পয়েন্টে বেঁধে দিলাম। তুমি কি ফার্স্ট এড আগে থেকে তোমার জানা ছিল করা? আমি স্কুলে স্কাউটিং করতাম, সেখানে আমি মোটে সেকেন্ড ক্লাস ফার্স্ট এড ব্যাচ পেয়েছি। খুব বেশি একটু জানতে, একটুখানি আইডিয়া ছিল। উপস্থিত বুদ্ধি তোমার কাজ করেছে, এটা বলতে। হ্যাঁ, এটা করেছি। করার পরে ডাক্তারে খবর দেওয়া হলো অলিম্পিক ভিলেজেই ডাক্তার থাকে, আসতে 2-4 মিনিট লাগে জানেন। যাই হোক, তা আমাকে সবাই বললে, যাও তুমি কি জামাটা পাল্টে এসে, রক্ত হয়ে গেছে। আমি যখন ক্যাম্পে ফিরে গেছি জামা পাল্টা, এমন সময় ডাক্তারবাবু এসে বললেন যে কোন ডাক্তার তোমার এই এই প্রেশার পয়েন্টটা বন্ধ করেছে। ওরা বললেন যে ডাক্তার নয়, ও আমাদেরই একজন, ওয়েট লিফটিংও করে, আবার অফিসিয়েটিংও করে। তা ওর টাইটে দিয়ে বেঁধে দিয়ে গেছে, ওর গায়ে রক্ত লেগেছিল বলে জামা পাল্টে হয়ে গেছে। বলে ও তবে তো খুব ভালো কাজ করেছে, ডাক্তারের মতনই কাজ করেছে। সেই থেকেই আমি মিনি ডাক্তার হয়ে গেলাম। বাহ! মিনি ডাক্তার থেকে ডাক্তারটা ছোট হয়ে ডক হয়ে গেল। ডক কলকাতায় চলে এলাম, তারপরে এখন এক্সপোর্ট হয়ে গেছি বিলেতে। বিলেতের লোকেরা আমাকে ডক বলেই চেনে এবং জানে অনেকদিন থেকে। সেই হিসেবে আমরা যখন 1968 সনে এই বাড়িটা কিনি, তখন আমাকে কয়েকজন বন্ধু বলেছিল যে তুমি বাড়িটার কোনো নাম দাও না কেন? কারণ নাম আর কি দেবো, এটা তো ক্যাম্পে আমি এখানে থাকি, এটা আমার বাড়ি, অমুক ভবন কি অমুক ভিলা মতন তো নয়, নরবরে টেরেস্ট হাউস। তারপর আমি শুয়ে একদিন ভাবছিলাম দিলেও হয়, আমাকে ডগ বলে ডাকে তো, আর আমার যখন ডেন, সুতরাং আমি এটার নাম দিই ডকস্টেন। তা আমি বললাম একদিন যে দেখো আমার বাড়ির আমি নাম দিয়েছি, তোমরা সেদিন বলছিলে নামটা হচ্ছে ডকস্টেন। আর দেখছেন ওই সামনে পেতলের একটা ডকস্টেন লেখা রয়েছে সাইন বোর্ড, ওটা আমি কমল ভান্ডারি করে দিয়েছিল, পুলিশ অ্যাসিস্ট্যান্ট কমিশনার ছিল তখন। ও এসেছিল, এসে বললে যে ঠিক আছে আমি একটা ডকস্টেন লিখে দেবো। ওই যারা পুলিশের লেখে ডেপুটি কমিশনারদের, ওদের কাজে দিয়ে লিখে দিয়েছে, সেইটা আমি কলকাতা থেকে আবার নিয়ে এসে এখানে লাগিয়ে দিয়েছি। বাহ! এই হচ্ছে ইতিহাস ডকস্টেনের। আচ্ছা, এখন বেশ ভালো সুন্দর লাগে। আমিও চিঠি যখন লিখি তখন এই ডকস্টেনই বলি, কিন্তু আমি তো এখানে এসে তো বেশ মহা আনন্দিত কাটাচ্ছি। আর তোমাকে দেখছি লক্ষ্য করে, তুমি তো প্রায় ফোনেতে সবাইকে বলছি মহা আনন্দে আছি। তো এই আমি একজন দুজনকে বললে বুঝতাম যে আচ্ছা বলছি, কিন্তু দেখি সবাইকেই বলছি মহা আনন্দে আছো। তা আমি দেখছি বাহ, সত্যি তো খুব মহা আনন্দে আছে, আর আমার খুব ভালো লাগছে। তাই আমি ভাবছি যে না, এর আর একটা নাম হওয়া দরকার। এর নাম যদি মহা আনন্দ, একে সন্ধি বিচ্ছেদ করে মহানন্দ পুরী হতে পারে। আমি কিন্তু তীর্থের কথা ভাবছিলাম, অনেক বড়। তবে একটা কথা বলতে পারি আপনার ভাবনার সপক্ষে, যে ধরুন আমি তো ভগবান নয়, আমি সাধারণ ম্যান অফ দ্য ওয়ার্ল্ড। অনেক সময় অনেক খারাপ কাজ করি, তো যখন মনে হয় পাপ কাজ করেছি, তখন আমি আর মন্দির মসজিদে যাই না কোথাও। আমি করি কি, এই আমার এই ঘরেই
খালি গায়ে গড়াগড়ি খাই। বেশ। কেননা বহু লোকের পদধূলি এখানে হ্যাঁ, বহু লোকের আমি মনে করি পদধূলি এইটি তীর্থস্থান। সেইটাই তো আমি তাই বলতে চাইছি যে বহু মানে বিশাল বিশাল ব্যক্তিত্বের এখানে পদধূলি পড়েছে। আমি এই বিশাল ব্যক্তিত্বের এক একজনের নাম যদি বলি আমার নিজের খুব ভালো লাগবে, আমি বলে যাই, কি বলো গো? যেমন পণ্ডিত রবিশঙ্কর, হেমন্ত মুখোপাধ্যায়, ওস্তাদ আল্লাহ রাখা, ওস্তাদ আলী আকবর খান, গোলাম আলী খান, তার ছেলে মুনাব্বার, গ্যান্দা। বড় গোলাম আলী খান নিজে আসেনি, মোনাব্বর খান সাহেব। মোনাব্বর খান এসছে, তো ভালো কথা। গ্যান্দা, জ্ঞান প্রকাশ ঘোষ, তারপরে রবীন্দ্রসঙ্গীতে সুচিত্রা মিত্র, তারপরে কণিকা বন্দ্যোপাধ্যায় যাকে আমরা সব মোহর্দি বলি, তারপরে বহু সঙ্গীত শিল্পীর অনেক নাম। আমি নাম না বলে এই কথাই বলছি যে সমস্ত সঙ্গীত শিল্পী মানে কলকাতা তথা ভারতে যারা যারা আছেন সবাই এখানে এসেছেন। তারপরে এছাড়াও সবাই বলবো না, অনেকেই এসেছে, অনেকেই। তারপরে পাশ্চাত্য দেশের যে সমস্ত বড় বড় কম্পোজার, বড় বড় শিল্পী, যেমন জর্জ হ্যারিসন, কম্পোজার এবং কন্ডাক্টর ইউডি মেনুইন, তারপরে ইউডি মেনুইন মস্ত ভায়োলিনিস্ট, তারপরে মস্ত বড় কন্ডাক্টর জুবিন মেহতা, এদেরও ছবি দেখেছি আমি। জর্জ হ্যারিসন এখানে দুবার এসেছে। তবে সোজা কথা, বাপরে বাপ, ও খুব ভালো দেশি খাবার খেতে ভালোবাসে এবং অমলেট করতে চায়, 5 ফোড়ন দিয়ে অমলেট করে। 5 ফোড়নটা তুমি জানতেন কি জিনিস? যে ওকে বলেছে হয়তো কিছু, আমাকে এসে বললে উনি কি পঞ্চশীলের মতো হয়ে ধরেছিলেন? উনি আবার আমার বাড়িতে এখানটা 5 ফোড়ন সঙ্গে করে নিয়ে গেছে। খুব সুন্দর। আচ্ছা, তারপরে দেখছি বিশাল বিশাল সব শিল্প এবং ব্যায়ামবিদদেরও দেখতে পাচ্ছি, খেলোয়াড়দেরও দেখতে পাচ্ছি। এই তারপরে ইংল্যান্ডের অপোজিশন পার্টির লিডার মাইকেল ফুট, ইনিও ছিলেন। আরে বাপরে। তারপর স্থানীয় মেয়র, মেয়র অনেকবার এসেছেন, স্থানীয় মেয়র। তারপরে আমাদের পাশের পাড়ার মেয়র। আচ্ছা, একটা জিনিস আমি বুঝতে পারছি না, আমাদের এই ইংল্যান্ডের এই রানীর কাছে একটা লিখবো কিনা জানি না, যে তোমার বাড়িতে দুজন বড় গার্ড যদি বসিয়ে দেয়, যেমন আমরা ছবিতে দেখি যে 10 নম্বর ডাউনিং স্ট্রিট বা অন্যান্য জায়গায় বেশ গার্ড দাঁড়িয়ে আছে, তোমার বাড়িতে একজন থাকা দরকার। আমার তো সেরকম ইম্পর্টেন্ট লোক নয়, আমি সাধারণ লোক। তবে এই আমরা এখানে খেলাধুলো বরাবরই ছেলেবেলা থেকে খেলাধুলো গান বাজনার সঙ্গে জড়িত বলে সেই জন্য খেলোয়াড় এবং সঙ্গীতজ্ঞদের সঙ্গে আমার বেশি পরিচয়। এই আর আপনার এই যেমন সত্যি কথা বলতে কি, এই গান বাজনা আমার খুব 70-72 সাল থেকে বোধ হয়। একবার সেই 72 সালে হেমন্ত দা এসেছিলেন, এসে বললেন, আরে তুমি তো অনেক লোহার লক্কর তুলেছো, পুরনো লোহা, কি করলে কি, এবার কিছু হারমোনিয়াম তবলা তোলো। সেই তখন থেকে হারমোনিয়াম তবলা হলো। জুনিয়র এবং সিনিয়র বহু শিল্পীর সঙ্গে যোগাযোগ। হেমন্তদা এখানে সুন্দরভাবে এই দুজনে তৈরি করে দিয়েছে। তবে হ্যাঁ, রবিশঙ্কর কিন্তু অনেকেই চেনে। রবিশঙ্কর কজনকে আর চেনেন? আমি বলবো একটা কথা, আপনি জিজ্ঞেস করলেন যে দীপক চৌধুরী আছে। হ্যাঁ, দীপক চৌধুরী, হ্যাঁ, ওর একটা প্রবলেম হয়েছিল এই অনেকদিন আগে, 70-72 সালে এখানে এসেছিল। তখন ও বললে যে আমার বন্ধু আছে নিশিত গাঙ্গুলি, ওকে যদি আপনি বলেন হতে পারে। তারপর নিচে বলেছিলেন যে আমি তো চিনি না, চিনতে বেশিক্ষণ লাগবে না, আমাকে নিয়ে আসি না, নিয়ে দেখবেন পরে আপনি আমাকেই ভুলে যাবেন, আপনারা আমি দুধে মিশে যাবেন। বা হলেও ঠিক তাই। তারপর ওই চেলসিতে একটা হোটেলে এসেছিলেন, তিনি গেলাম। তারপর থেকে সত্যিই বলছি, এই 70-72 সাল থেকে যে পণ্ডিতজির সঙ্গে এমন প্রেম যে দীপক কি আটি গড়াগড়ি খাচ্ছে, আমরা মিশে গেছি। আচ্ছা, এবার একটা কথা আমি জিজ্ঞেস করি তোমাকে, এই যে এরা তো প্রত্যেকেই ম্যারিড, প্রত্যেকেই বিবাহিত, তাই না? আচ্ছা, তা এরা কি একটু চেষ্টা চরিত্র করে তোমার এই আইবুড়ো নামটা খণ্ডন করাতে পারতো না? এই সম্বন্ধে আমি বলবো। হ্যাঁ, সবাই আমাকে বলেন যে এরকম এইবার তোমার একটা ব্যবস্থা করে, যেই গেটের বাইরে চলে ভুলে না, এই কথা বললে হবে না। না, আমি আপনার কথা বলছি না,
সে এরম বলে, আমার জানি না বলা উচিত হবে কিনা, পণ্ডিতজি নিজেই আমার জন্য খোঁজাচ্ছিলেন এই হাওড়ায় কোথায় টেলিফোন করেছিলাম, তারপর কি হলো জানি না, হঠাৎ করে নিজেই বিয়ে করেছিলেন। তাহলে উত্তর পাড়ায় কাকে কাকে দেখেছি নিজে করে ফেললেন, তা বেশ করেছেন, ভালো পারিস না। আবার আমাকে টিকিট পাঠিয়েছিলেন বিয়েতে যাবার জন্য। নির্ভর হবার। খুব সুন্দর কথা। আগে তো বিয়ে নিজে করিনি, আরেকজনের বিয়েতে গেলাম, তা ভালো করেছো। তাহলে তারপরে আপনার তো আপনি নিজে নিজে আপনার না, আমি 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 আমার আপনার কগুলি পড়েছে একাধিকবার। আমি তাই ভাবি যে সত্যি আমার এখানে থাকা ইচ্ছে চলে যাওয়ার খুব ইচ্ছে, কিন্তু এই যে কাকে দিয়ে যাওয়ার লোক এই সমস্ত নামগুলো নিয়েছে উল্টো পাল্টা করে সব কোথায় ফেলে দেবে তার ঠিক। তবে যতদিন থাকি বুঝলে, খুব সুন্দর।